উটকো এক ফিনাইলের গন্ধ চারদিকে উড়ে বেড়াচ্ছে। মানুষের ব্যস্ত পদচারণ আর হইচইয়ের শব্দে ততস্থ পরিবেশ। এখানের এক একজনের অভিব্যক্তি এক এক রকম। কারোর চোখে মুখে নতুন প্রাণের আগমনের উচ্ছ্বাস, তো আবার কারোর বা পুরনো প্রাণ ফুরিয়ে আসার আতঙ্ক। এ যেন দুদিক ভারসাম্য করে জীবন চালানোর সুন্দর এক পন্থা। সব দিকে চোখ বুলিয়ে বাবার পেছন পেছন তস্ত্র পায়ে এগিয়ে যাচ্ছে নিবৃতা। তার পাশেই শক্ত করে হাত ধরে পা মেলাচ্ছে তুবা। মেয়েটার চোখ মুখ শুকনো, ভীত। অযাচিত শঙ্কায় সংকীর্ণ বদন তার। দ্রুত পায়ে কাঙ্ক্ষিত কেবিনের কাছে পৌঁছালো সবাই। দেখল করিডোরেই পরিচিত ফ্যাকাশে মুখগুলো। নিবৃতার তখন বিষণ্ণতায় টলটলে নজর গিয়ে পড়ল আদ্দিকের ওপর। ইস, কয়েক ঘন্টার ব্যবধানে এ কী অবস্থা মানুষটার! গায়ের ফর্সার রংটা কেমন ফিকে লাগছে। সুন্দর আয়তকৃষ্ণ চোখগুলোতে কী নিদারুণ অসহায়ত্ব। তুবা ভাই আর বাবাকে দেখে নিজেকে ভেঙে ফেলল পুরোপুরি। কেঁদে ফেলল সে। রায়হান সাহেব এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। সালেহা বেগম জিজ্ঞেস করলেন, নীলির এখন কি অবস্থা ভাই? শঙ্কামুক্ত, তবে ডাক্তারদের অবজারভেশনে আছে এখনো। দেখা করিসনি? না, জ্ঞান ফিরেনি এখনো। ডাক্তার বলেছেন জ্ঞান ফিরলে কেবিনে দিবে, তখন দেখা করার জন্য। যাক, আল্লাহ স্বয়ং আছেন, যা ভয় পেয়েছিলাম। রায়হান সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তার এক হাত মেয়ের মাথায়। মেয়েকে থামানোর চেষ্টা চলছে। কি থেকে কি হয়ে গেল, এমন কিছু হবে ভাবতেই পারিনি। সামান্য বুকের ব্যথা থেকে মানুষটা এভাবে হার্ট অ্যাটাক করে বসবেন, কে জানতো। মনিরুল আলম হাঁ হুতাশ করলেন। সালেহা বেগমও সায় দিলেন তাতে। তবে নৈশব্দ গাঢ় হয়ে বসে রইল আদ্দিক। তার মাথা ঝুঁকানো, গায়ের পোশাকের বেহাল অবস্থা। কেবল একদৃষ্টিতে চেয়ে মেঝেতে কী যেন দেখছে। নিবৃতার খুব ইচ্ছে করল একটু তার পাশে বসতে, হাত ধরে বলতে, ভয় পাবেন না আদ্দিক ভাই, খালামণির কিচ্ছু হয়নি। খালামণি একদম সুস্থ আছেন। কিন্তু অপারগ নিবৃতার সেই কাজটুকু করার সৎ সাহস নেই। কেবল নীরবে দাঁড়িয়ে আফসোসটুকুই করতে পারল সে। লিলির জ্ঞান ফেরার আগেই একটা কেবিনের ব্যবস্থা করলেন মনিরুল আলম। সেখানে গিয়ে সালেহা বেগমের আনা নাস্তা খেলো সবাই। তবে আদ্দিককে খাওয়ানো গেল না। ছেলেটা একটুকুও দানাও মুখে পড়ল না। না তাকে কেউ কেবিনের ভেতর আনতে পারল। সে আগের মতোই আগের জায়গায় বসে রইল নিশ্চল হয়ে। আদ্দিক খায়নি দেখে নিবৃতারও খাওয়া হলো না খুব একটা। কেবল প্রশ্ন থেকে রেহাই পেতে যা একটু খেলো। তাকে না খাওয়া বললেও হয়। সে কেবিন ছেড়ে বেরিয়ে গেল আদ্দিকের কাছে। পাশে বসলো ধীরে। ছোট্ট ঢোকে গলা পরিষ্কার করে বলল, চিন্তা করবেন না আতিক ভাই, খালামণি একদম সুস্থ হয়ে উঠবেন। আদ্দিক তখনই সোজা হলো। কেমন বিচলিত হয়ে বলল, মা কার সাথে আমার বিয়ে ঠিক করেছে তা তো তুই জানিস। তার ফোন নাম্বারটা দে প্লিজ। যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে কথা বলে এই বিয়েটা আমাকে করতে হবে। তুই জানিস ডাক্তার আজ কি বলেছেন আর একটু দেরি হলেই খারাপ কিছু একটা হয়ে যেত। তুই বুঝতে পারছিস নিবৃতা, আজ মায়ের কিছু একটা হয়ে গেলে আমার কি হতো? এই দেখ, কথাটা বলতে গিয়ে আমার গায়ে কেমন কাটা দিচ্ছে। আদ্দিক তার এক হাত নিবৃতার দিকে বাড়িয়ে দিল দেখার জন্য। নিবৃতা অসহায় চোখে তাকালো সেদিকে। দেখল কালো পশম ঘেরা ফর্সা হাতটা ঠকঠক করে কাঁপছে অনবরত। সে সব কিছু ভুলে গেল এই মুহূর্তে। আদ্দিকের হাতটা জড়িয়ে ধরল দৈবাত। আদ্দিক চমকালো না, অবাকও হলো না একটু। হয়তো মায়ের শোকে বিভোর ছেলের অন্য কোনো অনুভূতিই আর কার কাজ করছে না। সে কেবল ঠোঁট নাড়িয়ে বলল, নাম্বারটা দে প্লিজ নিবৃতা। আমি মায়ের ইচ্ছেটাকে পূরণ না করা অবধি শান্তি পাবো না। নিজেকে বড্ড অপরাধী লাগছে রে। মনে হচ্ছে আমার জন্যই মায়ের আজ এই অবস্থা। এই বিয়েটা করলে হয়তো অপরাধ বোধটাকে কিছুটা হলেও কমবে। আদ্দিকের কণ্ঠস্বর জড়িয়ে আসছিল। তীব্র যন্ত্রণারা যেন বারবার গলা চেপে ধরছিল তার। নিবৃতার আর সহ্য হলো না। আদ্দিকের হাত ছেড়ে বলল, খালামণি আপনার বিয়ে কার সাথে ঠিক করেছিলেন জানেন আতিক ভাই? আদ্দিক তার দিকে ফিরল। অবুঝের মতো মাথা নাড়ল। এরপর নিবৃতা ধাতস্থ করল নিজেকে। আর রাগঢাক রাখার বিন্দুমাত্র চেষ্টা না করে সরল সাবলীল সুরে বলল, আমার সাথে। আদ্দিক জবাব দিল না। নিবৃতার পুরো মুখে ঘুরপাক খাচ্ছে তার বিভ্রান্তে জড়ীভূত হওয়া একজোড়া স্বচ্ছ চোখ।
নিবৃতার সেই চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারল না। মাথা নুইয়ে ইতস্তত সুরে বলল, খালামণি আমার সাথেই আপনার বিয়ে ঠিক করেছিলেন আতিক ভাই। আমি সেই মেয়ে। তুই কি আমার সাথে মজা করছিস নিবৃতা? আপনার মনে হয় এটা মজা করার মতো মুহূর্ত? বিশ্বাস না হলে আপনার বাবার বোনকে জিজ্ঞেস করুন। সবাই জানে, শুধু আপনি ছাড়া। আদ্দিকের মনের বিশ্বাসের ফাংশনটা কি কাজ করা বন্ধ করে দিয়েছে? সে এসব বিশ্বাস কেন করতে পারছে না? মা তার জন্য নিবৃতাকে পছন্দ করেছে, যাকে সে এতদিন নিজের বোনের চোখে দেখত। তাকে আদ্দিকের এলোমেলো দৃষ্টি মেঝেতে। সে কি বলবে, কি করবে বুঝতে পারছে না। একটু আগেও ব্যাপারটা নিয়ে যতটা হম্বিতম্বি দেখিয়েছে, এখন ঠিক ততটাই গুটিয়ে নিয়েছে নিজেকে। নিবৃতাকে নিয়ে সে এসব তো দুঃস্বপ্নেও ভাবতে পারে না, অথচ সবাই নাকি সবটা জানত। সে ভ্রু কুঁচকে নিবৃতার দিকে চেয়ে বলল, তার মানে তুইও আগে থেকে জানতে সব, অথচ আমি সেদিন জিজ্ঞেস করার পরেও দিব্যি মিথ্যে বলে গেলি কেন? আমার সাথে তো ছলনা করে লাভ কি হলো? ছলনা করিনি আতিক ভাই। খালামণি আপনাকে সবকিছু জানায়নি বলে আমি নিজ থেকে সাহস করে আপনাকে কিছু জানাতে পারিনি। তার উপর আমি তো আপনার সম্পর্কের কথাও জানতাম, তাই আরো বেশি ঘাবড়ে গিয়েছিলাম তখন। সব যখন তুই জানতি তুই রাজি হলি কেন? নিবৃতা আইঠাই করছে। এখন এই প্রসঙ্গে আদ্দিকের সাথে কথা বলতে বড্ড অস্বস্তি হচ্ছে তার। জবাব দে নিবৃতা, চুপ থেকে আমার মেজাজ আর খারাপ করিস না। আমি তো রাজি হইনি। আর এই কথাটাই আমি কাল সন্ধ্যায় খালামণিকে বলেছিলাম। আমার মনে হয় এটা শোনার পরেই খালামণির শরীর আরো খারাপ হয়েছিল, আর তারপরে এই অবস্থা। নিবৃতার চোখ ছলছল করে। খালামণির কথা স্মরণে এলেই বুকে ব্যথা হয় তার। আদ্দিক ঢোক গেলে এত কিছু হলো, অথচ সে কিছুই জানে না। কেমন ছেলেছে। মায়ের সুখ অসুখের দিকে একটুও নজর দিল না। রাগে মাথার তালু লাফাচ্ছে তার। সবার উপর রাগ হচ্ছে তার, সবার। মনে হচ্ছে চারদিক দিয়ে যেন কি একটা চেপে ধরেছে তাকে। সে অনেক চেষ্টা করেও ছুটতে পারছে না। কেমন এক দম বন্ধকর পরিবেশ। আদ্দিকের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে কোনো কিছুতেই মেনে নিতে পারছে না এখন। না মায়ের অসুস্থতা, না ভেলিয়ার সাথে বিচ্ছেদ, আর না নিবৃতার সঙ্গ। নিজেকে বড্ড একলা লাগছে তার। মনে হচ্ছে কেউ তার আপন না, কেউ তার নিজের না। সে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একা এক ক্ষুদ্র বিন্দু। নিচের দিকে ঝুঁকে এসে দুহাতে মুখ চেপে ধরল সে। তা দেখে বিচলিত হলো নিবৃতা। মাথা এগিয়ে এনে বলল, আপনি কি কাঁদছেন আতিক ভাই? কাঁদবেন না প্লিজ। এই বিয়ে হবে না, চিন্তা নেই। আমাকে আপনার বিয়ে করতে হবে না, তাও আপনি কাঁদবেন না প্লিজ। আপনি কাঁদলে কষ্ট হয় আমার আতিক ভাই। বড্ড বেখেয়ালে অবচেতন মনে জিভ খসে একটা সুন্দর সত্যি কথা বেরিয়ে গেল নিবৃতার। তবে সে এই কথা আদৌ আদ্দিকের কানে পৌঁছালো কি না কে জানে। তার মধ্যে কোনো ভাবাবেগ এলো না। অনেকক্ষণ একইভাবে বসে থেকে সে সোজা হলো, তাকালো নিবৃতার দিকে। এক অদৃশ্য কষ্টের বোঝা স্পষ্ট ফুটে উঠল সেই দৃষ্টিতে। নিবৃতার বুকে চাপা লাগলো খুব। আদ্দিক বুঝে আসার স্বরে বলল, এই বিয়েটা যে হতে হবে নিবৃতা, বিয়েটা হওয়া প্রয়োজন। তুই বুঝতে পারছিস না, এই বিয়েতে আমার মায়ের প্রাণ জড়িয়ে, যে কোনো মূল্যে এটাকে হতেই হবে। রাজি হয়ে যা, আই সোয়ার। বিয়ের পর তোর স্বাভাবিক জীবন কিংবা স্বাধীনতায় আমি এইটুকু হস্তক্ষেপ করবো না। তুই রাজি হয়ে যা প্লিজ। আদ্দিকের কণ্ঠ স্পষ্ট আকুতি। নিবৃতা চোখের পলক ফেলতে ভুলে গেছে অনেকক্ষণ। কি আশ্চর্য, আদ্দিক ভাই তাকে এই কথা বলছে, বিয়ে করতে বলছে তাকে। সময়ের প্রবাহ থমকে দাঁড়িয়েছে হঠাৎ। নিবৃতার চোখের নিষ্পলক চাহনি, কপালের ভাঁজ গভীর হলো আরো, মুখায়ব হলো অবশ। কথা বলছিস না কেন নিবৃতা? তোর কি আমাকে পছন্দ হয়নি? অন্য কোনো সাথে সম্পর্ক আছে তোর? সেট থাকতেই তো পারে, এই কথা আমার আগে মাথায় আসেনি কেন? এখন কি করি বলতো? বিয়েটা হওয়া খুব জরুরি। আদ্দিক অস্থির অস্থির করছে। নিবৃতা আচমকা মলিন হাসল। সে জানে এই অস্থিরতা, ব্যাকুলতা আর ছটফটে ভাব তাকে বিয়ে করার জন্য না, কেবল মায়ের অসুস্থতার জন্য। মাকে একটু সুস্থ দেখার জন্যই ছেলেটার যত হইচই। সে দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই আতিক ভাই। আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আপনি অন্য কাউকে পছন্দ করেন তাই। আর পছন্দ ভরেছে সেসব, শুধু তো কবুল বলে বিয়েটা করা। এসবের মাঝে আমার পছন্দ অপছন্দের কোনো বড় কথা হয়ে দাঁড়াবে না। কিন্তু আপনি কি তাকে ভুলতে পারবেন? আপনার তো কষ্ট হবে তাতে। আদ্দিক ফের হাসল।
শুষ্ক ঠোঁটের নিষ্প্রাণ হাসিটার দিকে চেয়ে রুদ্ধ শ্বাস ছাড়ল নিবৃতা। মায়ের অসুস্থতার কাছে আমার এই কষ্টে কিছুই না। আমি কষ্টের বড় করি, তোকে ভাবতে হবে না এসব। আমি কষ্ট পাই বা না পাই, অন্তত তোর কষ্টের কারণ হবে না, এটুকু নিশ্চিত থাক। আদ্দিক বলল নিরুত্তাপ সুরে। পুরো দিনের হম্বিতম্বির শেষে প্রকৃতি এখন পরিশ্রান্ত। গর্জে ওঠা টকবগে সূর্যটা ঝিমিয়ে পড়েছে খুব। পশ্চিম দিকের এক কোণে চুপটি মেরে বসে আছে সে। তবে তেজ কমে এলেও উষ্ণতা তার রয়ে গেছে বরাবর। ব্যবসা এক গরম তারই প্রমাণ। লিলির জ্ঞান ফিরেছে এই তো কিছুক্ষণ। কেবিনে দেয়া হয়েছে এখন। তাকে ঘিরে দাঁড়িয়ে ব্যাকুল প্রাণগুলো। তিনি পিটপিট করে চেয়ে সবাইকে দেখছেন। কি ভীষণ দুঃখ সবার চোখে মুখে। বিশেষ করে নিজের ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকানো যায় না যেন। কেঁদে কেটে কি বেহাল দশা। তিনি হাতের ইশারায় তুবাকে ডাকলেন কাছে। মেয়েটা ছুটে গেল, ফুপিয়ে উঠে বলল, মা, এখনো কোনো কষ্ট হচ্ছে না তো? লিলির জিভ ভার হয়ে আসে। মাত্রই এত বড় অপারেশনের শরীর এত দুর্বল যে গলা থেকে টু শব্দ বের হচ্ছে না তার ওপর গলায় লাগিয়ে রাখা টিউবটুকু তাকে আরও কষ্ট দিচ্ছে। তাই কেবল মলিন হাসলেন তিনি। মাথা কিঞ্চিত নাড়িয়ে মেয়েকে কাঁদতে বারণ করলেন। তুবা থামতেই একে একে সবার সাথে ইশারা ইঙ্গিতে কথা বললেন। এরপর সালেহা বেগম বোনের কাছে গিয়ে দুঃখ কষ্ট কান্না দমিয়ে রাখতে পারলেন না। তার বাড়িতে বোনটা প্রথমবারের মতো বেড়াতে এসেছিল, আর এখানে এসেই এত কিছু। নিজেকে ভেঙে গুড়িয়ে বোনের কাছে খুব করে দুঃখ প্রকাশ করলেন তিনি। লিলি চোখের পাতা ঝাপটে তাকে আশ্বস্ত করলেন। এক প্রকার যুদ্ধ করে নিজের কান্নাটুকু গিলে নিয়ে খালামনির সাথে কথা বলল নিবৃতা। খালামনির হাত ধরে তাকে ভীষণ ভরসা দিল, কত কি বোঝালো, সাহস দিল নিখুঁত উপায়ে। সবই এলো। কত শত কথা বলল লিলির সাথে, কিন্তু তার ছেলেটা নিস্তেজ নিষ্প্রাণ, যার আনন্দ সে এক পাও এগোলো না। গাঢ় হয়ে স্থির দাঁড়িয়ে রইল কেবিনের দরজার কাছে। লিলি ড্যাব করে ছেলেকে দেখছেন। তার সুন্দর ছেলেটার একই অবস্থা। মনে হচ্ছে কত বছর ছেলেটা ঘুমায় না, নিজের একটু যত্ন নেয় না, যেন কয়েক বছর না খাওয়া ক্ষুধার্ত এক মানব সে। লিলির বুকটা মোচড় দিল। লিলি ইশারা করলেন ছেলেকে। আদ্দিক নড়ল না, সবাই তার দিকে চেয়ে। রায়হান সাহেব বললেন, আদ্দিক এসো, মা ডাকছেন। আদ্দিকের বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে। মাকে এভাবে অসাড় হয়ে বিছানায় শায়িত দেখতে চায়নি সে। এই দৃশ্যটা বুকের ভেতরে সব কিছু শেষ করে দিচ্ছে তার, ছাড়খাড় করে দিচ্ছে সব। আদিত্য বাবা এসেছো? মার কাছে বসো, এসো। মা যে তোমার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। সালেহা বেগম ভীষণ আদর করে ডাকলেন তাকে। মায়ের বিধ্বস্ত মুখের দিকে চেয়ে বুকের যন্ত্রণাকে পায়ে চেপে ধরল আদ্দিক। এগিয়ে গেল সম্মুখ গতিতে। সে আসতেই সবাই সরে পড়ল। মায়ের বেডের কাছটায় হাঁটু ভাঁজ করে বসলো আদ্দিক। তারপর তার ক্যানোলা লাগানো হাতটা আলতোভাবে আগলে ধরল, মুঠোয় ভরল নিজের শক্ত হাতের ভেতর। তারপর এগিয়ে এসে কপাল ঠেকালো তাতে। লিলির চোখ সিক্ত। ছেলের হাতের মুঠোয় রাখা হাতটা কাঁপছে, তার সাথে কাঁপছে আদ্দিকের পোক্ত বিশাল শরীরটা। নিবৃতার ঠোঁট কামড়ে নিজেকে সামলায়। আদ্দিকের এই চাপা ক্রন্দন তার ভেতরের সত্তাকেও নাড়িয়ে দিচ্ছে, তার কান্নাগুলোকে সুরসুরি দিচ্ছে খুব। মা ছেলেকে একা রেখে কেবিন ছাড়ল সবাই। কয়েকদিন ধরে চলতে থাকা ভুল বোঝাবুঝি, দূরত্বের বেড়াজাল, অভিমান আর অভিযোগ সব কিছু যেন দুজনকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল। পরিবারের প্রতিটি সদস্য তা বুঝতে পারছিল খুব, কিন্তু কেউই সময়ের টানাপোড়েন থামাতে পারেনি। জীবন প্রতি মুহূর্তে রং বদলায়, কখনো তা হয়ে ওঠে উজ্জ্বল আলো ঝলমল, কখনো আবার বিবর্ণ ধূসর। এই দুই বিপরীত রঙকেই মানুষের মেনে নিতে হয়, কারণ চাইলেই কেউ একটাকে বেছে নিয়ে অন্যটাকে উপেক্ষা করতে পারে না, সেই সুযোগ নেই। আদ্দিকের মনের গহীনে যে অভিমান, যে অভিযোগ এতদিন জমেছিল, তা যেন এক লহমায় তার জীবনের সমস্ত রং মুছে দিয়েছে। রেখে গেছে শুধুই ধূসরতার ছাপ। একসময় যে জীবনে কৌটা ভর্তি হরেক রং ছিল,
তা আজ কেবল শূন্যতার আচ্ছন্ন। মনে হয় যেন সব কিছুই ফিকে হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে তার সমস্ত আয়োজন। এখন না আছে তাতে লালের উষ্ণতা, আর না নীলের গভীরতা। মা, মা, ক্ষমা করো আমায়। আমি তোমার খুব কষ্ট দিয়ে ফেলেছি। আর এমন হবে না, প্রমিস। আমি এখন থেকে তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। ছেলেটা বাচ্চাদের মতো কাঁদছে। চিকন সরু নাকের ডগাটা লাল টুকটুকে, বাড়ন্ত দাড়ির ফাঁক গলে বেরিয়ে আসা শুষ্ক ঠোঁটটা কাঁপছে তিরতিরে। লিলি কথা বলতে চাইছিলেন, কিন্তু শরীর তার বাধা দিচ্ছে। গলাতে স্বর নেই একেবারে, না গায়ে আছে শক্তি। কেবল দুর্বল হাতটা নাড়িয়ে ছেলের চোখের জলটুকু মুছে দিলেন খুব সন্তর্পণে। আদ্দিক সেই হাতের পিঠে চুমু খেল, নাক টেনে বলল, আর কোনো চিন্তা নেই মা। আমি নিবৃতের সাথে কথা বলেছি, ওই বিয়েতে রাজি। তুমি বাড়ি ফিরলে আমরা বিয়ে করব। লিলি হতবম্ব হলেন, কপালে ভাঁজ পড়ল তৎক্ষণাৎ। কিছু বলার জন্য জিভ নিষ্ফিস করছে যে, ঠোঁট কাঁপছে। আদ্দিক সোজা হয়ে বসল, বলল, তোমার আর কিছু বলতে হবে না। খালামুনির সাথে আমি কথা বলবো। আর এই বিয়েটা আমি একদম মন থেকে করছি মা, কোনো প্রকার চাপই পড়ে না। তুমি এ নিয়ে দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা করো না বললেই হলো? মা সে, ছেলের কোন কথা মনের আর কোন কথা পেটের তা বুঝবেন না? আদ্দিক তাকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে এলো। বাইরেই ছিল সবাই। সেখান থেকে বাবা আর মনিরুল আলমকে নিয়ে গেল ডাক্তারের কাছে। রাতে লিলি অতি ক্ষীণ আওয়াজে কিছু কথা বলতে পারলেও পুরোপুরি কোনো বাক্য তিনি শেষ করতে পারলেন না। তার যেন আর কষ্ট না হয়, তাই সালেহা বেগম তাকে বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। তো ঘড়িতে সময় তখন 9টা। লিলি ঘুমিয়ে পড়তেই সালেহা বেগম বাইরে এসে বললেন তিনি হাসপাতালে বোনের সাথে থাকবেন। বাকি সবাইকে নিয়ে যেন মনিরুল আলম বাড়ি ফিরে যান। এরপর অবশ্য এই নিয়ে কতক্ষণ বাক বিতণ্ডাটা চলল, কারণ থাকতে চায় সবাই। রায়হান সাহেব স্ত্রীকে ফেলে যেতে নারাজ, দুবারও মায়ের সাথে থাকার জেদ। আর আদ্দিক সে যে এখানেই থাকবে বলে পণ করেছে তো করেছে, এই পণ আর সহজে সে ভাঙবে না। যদিও এরপর অনেক বুঝিয়ে মনিরুল আলম রায়হান সাহেব আর তুবাকে রাজি করালেন, তবে আদ্দিকের নাকে আর হাঁ করানো গেল না। মা একা থাকবে বিধায় নিবৃতাও থেকে গেল। বাড়ি ফিরল বাকি 3জন। যাওয়ার আগে সবার জন্য খাবার কিনে দিয়ে গেলেন মনিরুল আলম। বাকি খাবার নিয়ে গেলেন নিজেদের সাথে। বড় কেবিনে 2টো বেড আর এক পাশে লম্বা একটা সোফা রাখা। খাওয়া দাওয়া শেষ করে সালেহা বেগম শুয়ে পড়েছেন বেডের এক পাশে, অপর পাশ রেখেছেন মেয়ের জন্য। নিবৃতা ওয়াশরুমে তখন বেরিয়ে দেখল পুরো কেবিন মৃদু আবছা এক হলুদ আলো, তাতেই সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এক বেডে খালামানি ঘুমে বিভোর, আর অন্যটাতে মা। সারাদিনের ধকল শেষে বেডে শরীর লম্বা করতেই ঘুমের দেশে পাড়ি জমালেন সালেহা বেগম। সোফাটা খালি পড়ে। সালেহা বেগমের জোড়াজুড়িতে আদ্দিক বলেছিল সে সোফায় শুবে, কিন্তু নিবৃতার মন বলছে আদ্দিক রাতে আর এই কেবিনেই আসবে না। তখন খাওয়ার সময় কত জোর করা হলো, পরে খাবে বলে কোথায় যে গিয়েছে তার আর হদিস নেই। সে নিঃশ্বাস ফেলল জোরে, পা টিপে টিপে কেবিন থেকে বেরিয়ে এলো। বাইরের লম্বা করিডোরের এই মাথা থেকে ওই মাথা কোথাও আদ্দিক নেই। লোকটা গেল কোথায় কে জানে। নিবৃতা সামনের দিকে অগ্রসর হলো। হাসপাতাল হওয়া সত্ত্বেও এই দিকটা একটু নীরব। এই দিকের কেবিনগুলো হার্টের রোগীদের জন্য বরাদ্দ বলে হয়তো এই নীরবতা। সে হেঁটে হেঁটে অনেকটা পথ চলে এলো। আদ্দিকের এর মাঝে দেখল না কোথাও। সে পা এগিয়ে গেল ক্যান্টিনে, সেখানেও নেই। আশেপাশে আরও কয়েক জায়গা দেখে নিল, অথচ ফলাফল শূন্য। নিবৃতা হতাশ হয়ে আওড়ালো, কোথায় আপনি আদিক ভাই? সারাদিন কিচ্ছু খেলেন না, এমন হলে যা অসুস্থ হয়ে পড়বেন। নিবৃতার কেবিনে ফিরে যেতে ইচ্ছে করছিল না, আর না আশপাশ থেকে উড়ে এসে নাকে ঢোকা ফিনাইলের গন্ধটা তার সহ্য হচ্ছিল। লিফটের কাছে গেল সে। 5তলা বিল্ডিংয়ের সে 2য় তলায় আছে। বাটন চেপে লিফটে চড়ে সোজা উপরে উঠল। তারপর আরেকতলা সিঁড়িতে উঠে ছাদের দরজার কাছে গিয়ে থামলো অবশেষে। দেখলো সেটা খোলাই আছে। মনে বেশ শান্তি পেল সে। চারপাশের অশান্তি, উটকো গন্ধ আর মানসিক চাপ থেকে বাঁচতে কংক্রিটের এই জীবনে ছাদ থেকে ভালো কোনো অপশন আর রাখতেই পারে না। সে প্রফুল্ল চিত্তে দরজা ঠেলে ভেতরে গেল।
ঘটঘটে অন্ধকারকে পা মারিয়ে দিয়ে ব্যস্ত শহরের আলোগুলো এসে মুখ থুবড়ে পড়েছে এখানে। আলো আধার মিশে গিয়ে এক অদ্ভুত রঙের রঙিন চারপাশ। নিভৃতা এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো, তারপর দুহাত মেলে শ্বাস টানল বুক ভরে। শহরের দূষিত বাতাস আর কোথাও থেকে আসা এক অদ্ভুত সুন্দর গন্ধ মিশে একাকার হয়ে তার নাসিকা দিয়ে প্রবেশ করলো। তখন সে চোখ মেলল, ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতেই দেখলো একটা ছায়া, অস্পষ্ট আবছা ছায়ামূর্তির শারীরিক গঠন দেখেই চিনে ফেলল মানুষটাকে। জোরে ডাকল, আদ্দিক ভাই। ছায়াটা ফিরল তার দিকে, তারপর এগিয়ে গেল। নিবৃতার মুখোমুখি হতেই নিখুঁত সুন্দর মুখটা স্পষ্ট হলো অতঃপর। আপনি এইখানে? আর আমি আপনাকে পুরো হসপিটালে খুঁজেছি। কেন? আদ্দিকের গম্ভীর স্বর। সারাদিন তো কিছু খাননি, এবার একটু কিছু খেয়ে নেবেন, চলুন। খিদে নেই আমার। কি বলছেন? পুরো একটা দিন কিছু না খেয়েও আপনার খিদে নেই? পেটের ভেতর গুড়গুড় শব্দ হচ্ছে না? মেজাজ হারাচ্ছেন না? অশান্তি লাগছে না একটু? আদ্দিক এগিয়ে এলো, নিবৃতাকে পাশ কাটিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। নিষ্প্রাণ চোখে চোখ রাখলো শহরের ঝলসানো আলোতে। মানুষের আত্মগত ব্যাপারগুলো যখন বড় হয়েছে তখন সব ছোট করে শারীরিক অবস্থা কোনো মাইনে রাখে না। নিবৃতা ছোট্ট ছোট্ট পায়ে আদ্দিকের পাশে দাঁড়ালো। আদ্দিকের প্রশস্ত পিঠের আড়ালে তার শতনু মুখটা। নিবৃতা হালকা করে ঘাড় কাত করল, আদ্দিককে একটু দেখার প্রয়াস। কণ্ঠস্বরে বিস্মিত ঢেলে বলল, আপনি কি আপনার মনের যন্ত্রণার কথা বলছেন? জবাব দিল না আদ্দিক। নিবৃতা মৃদু হাসল। আমি বুঝতে পারছি আদ্দিক ভাই, আপনি এখন ভীষণ দোনমনায় ভুগছেন। কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছেন না কিছুই। এটাই স্বাভাবিক। যে মানুষগুলো নিয়ে আপনার এত দ্বিধা, তারা দুজনেই আপনার ভীষণ কাছের আপন মানুষ তারা। আমি বলবো আপনি সময় নিন, ভাবুন। এই ভাবনার কাজে আপনার মন আর মস্তিষ্ক দুটোকেই কাজে লাগান। কেবল একটার কথা শুনবেন না, তাহলে বিপদ। মনের চঞ্চলতা আর মস্তিষ্কের যুক্তি দুটোকেই আপনার সমানভাবে গুরুত্ব দিতে হবে, আর তবেই একটা সিদ্ধান্ত বাতলাতে পারবেন। আদ্দিক নিবৃতার দিকে ফিরল। শহরের রাস্তা আর আশেপাশের দালান টপকে আসা আলোয় নিবৃতার গোলগাল ফর্সা মুখটা স্পষ্ট নয়, তাও আদ্দিক সেটিকে চেয়ে রইল নিষ্পলক চোখে। মেয়েটাকে কি বাচ্চাই না ভেবেছিল, অথচ আজ সে কি সুন্দর গুছিয়ে কথা বলছে, কি সুন্দর বোঝাচ্ছে তাকে। অথচ একটু আগেই নিজের কাছের মানুষ, অন্তরের মানুষটাকে কল দিয়েছিল সে। ভেবেছিল সব তাকে খুলে বলবে, দুজনে মিলে আলোচনা করে এর একটা সমাধান বের করবে, কিন্তু তা কিছুই হলো না। মেয়েটা পার্টিতে আছে বলে মুখের ওপর ফোন কেটে দিল। যার থেকে আশ্বাস পাওয়ার কথা, ভরসা পেতে যার কথা প্রথমেই স্মরণে আসে, সে তাকে এতটুকু মূল্য দিল না আজ। আদ্দিকের ভার হয়ে আসা বক্ষস্থল ছেদ করে হতাশার বাতাস বেরিয়ে এলো তখন। সে বলল, তুই এত সুন্দর কথা জানিস? কই, আগে তো বুঝিনি। আসার পর থেকে তুই উল্টাপাল্টা কথাই বলে গেছিস পুরোটা সময়। অপমান করলেন নাকি প্রশংসা? নিবৃতে কপাল কুঁচকে জানতে চাইল। আদ্দিক হাসলো অল্প, বলল, তুই যা ভাবিস। আপনার মন খারাপ বলে আর কিছু বললাম না, চলুন এবার নিচে খেতে যাবেন। আদ্দিক না নড়ে সময় নিয়ে বলল, তুই কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস নিবৃতা? কিসের সিদ্ধান্ত? বিয়ের। নিবৃতা মাথা নুইয়ে এক হাতের নখ দিয়ে অন্য হাতের নখ খুঁড়তে খুঁড়তে বলল, ওটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তার মানে তুই বলতে চাইছিস আমার হ্যাঁ বললে তুই রাজি, আর আমি না করলে তুইও না? নিবৃতা মাথা ঝাঁকালো। কি আশ্চর্য, আমার সিদ্ধান্তের উপর তুই কেন নির্ভরশীল হবে? তো নিজের মত প্রকাশের সম্পূর্ণ অধিকার আছে নিবৃতা। আমি জানি, কিন্তু এর পেছনের কারণ আমি আপনাকে বলতে পারবো না আদ্দিক ভাই। আদ্দিকের কপালে ভাঁজ, ঠোঁট আলগা বিস্ময়ে। আমি তো তোকে বিয়ে করতে চাইছি মায়ের কারণে, তোকে পছন্দ করি নয়। সেটা যেন তুই কি রাজি হবে? নিবৃতার অস্বস্তি হচ্ছিল, সে কি করে বলবে আদ্দিক তার কত পছন্দ। ওই কথা তো আর মুখে আনা যাচ্ছে না, অগতাই মনের কথাকে মনে দাবিয়ে রাখতে হচ্ছে তার। দেখ নিবৃতা, তুই সব জানিস, বুঝিস, আমি বুঝতে পারছি তুই এই বিয়েতে মায়ের কথা ভেবে রাজি হবি, কিন্তু তাও আমি তোর উপর কিছু চাপিয়ে দিতে চাই না। আমি বা আমার মায়ের জন্য তুই কেন তোর সুন্দর জীবন নষ্ট করবি? তুই অবশ্যই তোর মতামত জানাবি, তোর মনের কথা শুনবি। আমাদের কথা তোর একদম ভাবতে হবে না। নিবৃতা চোখ তুলে আদ্দিকের চোখের দিকে তাকালো। অস্পষ্ট ঝাপসা আলোয় একজোড়া গভীর চোখে মরণ যন্ত্রণা দেখল তার।
কণ্ঠ ধরে এলো অমনি। জিভ ভারী হলো, কোনো রকমে আওড়ালো। আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত আমার জীবন নষ্টের কারণ হবে, এটা আপনাকে কে বললো আদিক ভাই? তোর কি তা মনে হয় না? মোটেই না। আদিকের বিস্ময়ের ভাণ্ডার ফুরাচ্ছে না। তখন উত্তেজনা আর অস্থিরতার বেড়াকলে পড়ে একটু বেশি চোটপাট করে ফেলেছিল সে। সেসব ভেবে এখন তার অস্বস্তি হচ্ছে। নিবৃতের সামনে দাঁড়াতে কুণ্ঠা বোধ হচ্ছে। অথচ মেয়েটা এত নির্লিপ্ত, কি অবলীলায় কথাগুলো বলছে সে। রাত হচ্ছে আদিক ভাই, খেয়ে একটু রেস্ট নিন, নয়তো পরে আপনি অসুস্থ হয়ে পড়বেন। পালিয়ে যাওয়ার উপায় নেই হয়তো। আদিক বুঝতে পারল বোধ হয়। ব্যাপারটা আর না ঘাটিয়ে বলল, বেশ, চল। এক মুঠো খেয়ে নিলেও রাতে ওই কেবিনে আদিক থাকেনি। পুরো রাত কোথায় ছিল কে জানে। নিবৃতার সকালে চোখ খুলতেই দেখল আদিক তখনও কেবিনে নেই। সালেহা বেগমকে দেখা গেল ট্রে এর মধ্যে কিছু ফলমূল আর নাস্তা বাড়ছেন। নিবৃতা উঠে বসল। পাশেই চেয়ে দেখল লিলি ঘুমাচ্ছেন। নিবৃতা বেড ছেড়ে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, খালামণি এখনো ওঠেননি? উঠেছ তো, সুস্থ ও ওষুধ খেয়ে আবার ঘুমাও। ও, আর এই নাস্তা কে আনলো? বাবা এসেছেন? না, এটা আদিত্য এসে গিয়েছে। উনি কোথায় এখন? আসছে বলে তো বাইরে গেল, এখনো এলো না। নিবৃতা এর মাঝেই ফ্রেশ হয়ে এলো। সালেহা বেগমের নাস্তা গোছানো শেষ ততক্ষণে। বললেন, একটু বাইরে গিয়ে দেখ তো ছেলেটা কোথায়। এখন আর বেশি খাটতে হলো না নিবৃতাকে। করিডোরের এক ব্রেঞ্চেই আদিকে বসা পেল সে। এগিয়ে এসে বলল, পুরো রাত কি আপনি এখানেই বসেছিলেন আদিক ভাই? এমন কেন মনে হলো? ঘুমের মাঝে আমার যতবার চোখ খুলেছে একবারও আমি আপনাকে কেবিনে দেখিনি। তুই কি ঘুমের মাঝে চোখ মেলে আমাকে খুঁজছিলে নাকি? আদিক এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল। নিবৃতা অপ্রস্তুত হলো খানিক। বলল, না, তা না, আপনার তো সোফাতে শোয়ার কথা, সেখানে একবারও দেখিনি, তাই বলেছি। যাক, মা ডাকছেন, নাস্তা করবেন, আসুন। এবার আর তালবাহানা না করে আদিক সালেহা বেগম আর নিবৃতার সাথে সুন্দর করে নাস্তাটুকু খেয়ে নেয়। এর ঘণ্টাখানিক বাদেই হাসপাতালে আসেন রায়হান সাহেব আর তুবা। সকালের নাস্তা শেষ করেই হাসপাতালে হাজির দুজন। মনিরুল আলম তাদের নামিয়ে দিয়ে অফিসে গিয়েছেন। লিলি এখন আগের থেকে অনেকটা সুস্থ। কথা আগের তুলনায় স্পষ্ট বেশ। ডাক্তার চেক আপ করে জানিয়েছেন কালই তিনি বাড়ি ফিরতে পারবেন। রায়হান সাহেব হাসপাতালে এসেই সালেহা বেগম নিবৃতার আদ্দিকের এক প্রকার জোর করে বাসায় পাঠালেন ফ্রেশ হওয়ার জন্য। আদ্দিক প্রথমে কোনোভাবেই রাজি হচ্ছিল না। শেষে বাবার কঠোর আদেশের নিচে মাথা পাতা ছাড়া আর উপায় পায়নি সে। বাসায় ফিরে নিবৃতা গেল গোসলে। এক রাত হাসপাতালে থেকে যেন শরীর থেকে হাসপাতালের গন্ধটা সরছেই না। সে অনেক সময় নিয়ে গোসল সরল। তারপর বেরিয়ে এসে চুলোয় চায়ের পানি বসালো আগে। সালেহা বেগম তখন পাশের চুলোয় দুপুরে রান্না বসিয়েছেন। সবজির পাতিলে একে একে সব মশলা দেওয়ার ফাঁকে বললেন, নিনির জন্য আমার খুব খারাপ লাগছে নিবিত্রা। বারবার মনে হচ্ছে বই বোধ হয় আমাদের জন্য আজ এত অসুস্থ হয়ে গিয়েছে। ওই দিন রাতে হয়তো আমাদের কথা একটু বেশি কষ্ট পেয়ে এসব হয়েছে। নিবৃতা মায়ের দিকে ফিরল। দেখল চেহারায় দাপিয়ে বেড়ানো হতাশা আর বিষণ্ণতাকে মনোযোগ দিয়ে বলল, এই কথা আমারও মনে হয়েছে মা, কিন্তু এখানে আমাদেরই বা আর কি করার আছে? যেখানে আদিক ভাই অন্য কাউকে পছন্দ করেন, সেখানে আমি ওনাকে বিয়ে করতে কি করে রাজি হতাম? তুই শুনলি না, নীলি বলেছিল ওই মেয়েটা ভালো না, আদিত্যর জন্য সে সঠিক না, আদিত্য ওর সাথে খুশি থাকতে পারবে না। কথাগুলো তোর এমন বলেনি, নীলি মেয়েটাকে চিনতে পেরেছিল বলেই বলেছে। আর যা হোক, তোর আর আমার সন্তান খারাপে চায় না। আদিক ভাই এসব বিশ্বাস করেন না মা, উনি ওই মেয়েকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। ভুল মানুষকে ভালোবাসা সম্ভবত একদিন, কিন্তু সেদিন আর ভুল শুধরানোর সুযোগ পায়নি। নিবৃতার মায়ের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। আর আদ্দিক ভাইয়ের জন্য অফুরন্ত দুশ্চিন্তা মায়ের চোখে মুখেও স্পষ্ট। সে চায় না
মানুষটা পস্তাক, আফসোস করে হতাশ হোক, কিন্তু এই হতাশা আফসোসের তলে বালি হওয়ার তার থেকে সে তাকে বাঁচাবে কি করে? সেই ক্ষমতা তার নেই। তারও যে হাত পা বাঁধা। আদ্দিক ভাই নিজে থেকে সুযোগ না দিলে সে যে কিছুই করতে পারবে না। হাতে চা নিয়ে নিবৃতা আদ্দিকের রুমের কাছে গেল। নক করতে আওয়াজ এলো ভেতর থেকে। খোলা আছে। ধীরে সুস্থে পা ফেলে ভেতরে এলে নিবৃতা। আদ্দিককে দেখল গোসল সেরে চুপচাপ বিছানায় বসে আছে। সদ্য গোসল সারাতে তাকে আরও ফর্সা আর স্নিগ্ধ লাগছে। নিবৃতা বেশিক্ষণ তাকিয়ে থাকার দুঃসাহস দেখালো না। পাছে না হৃৎপিণ্ড লাফাতে লাফাতে বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চায় সেই ভয়ে। আপনার জন্য চা এনেছিলাম আতিক ভাই। নিবৃতা মৃদুস্বর। আদ্দিক তার দিকে চেয়ে বলল, আমার চায়ের প্রয়োজন হলেই তুই কি করে বুঝে যাস বলতো? টেলিপ্যাথি জানিস নাকি? নিবৃতা হেসে ফেলল। মনে মনে ভীষণ খুশি হলো সে। কণ্ঠস্বরের ভাবমূর্তি পারতে গেল দুইবার। আপনার কি তাই মনে হয় আতিক ভাই? তবে আমার কাছে তো মনে হয় এটা কাকতালীয় ব্যাপার। সেদিনও ঘটেছিল, আপনি আমি কেমন ম্যাচিং করে লাল রঙের জামা পরে ফেলেছিলাম, অথচ আমরা কেউ এই ব্যাপারটা জানতাম না। আদ্দিক মুচকি হাসল। মেয়েটার হাসি ল্যাপটানো মুখের দিকে চেয়ে বড্ড মায়া হলো তার। হাসলে মেয়েটাকে কি প্রাণবন্ত লাগে, যেন সদ্য বিল থেকে তুলে আনা কোনো পদ্ম ফুল। এই মেয়েটাকে কষ্ট দিতে তার ভীষণ খারাপ লাগবে, কিন্তু তার এখন করারও যেন কিছু নেই। নিজের জীবনের সব কিছু ভারসাম্য ঠিক রাখতে মাঝে মধ্যে একটু স্বার্থপর হতেই হয়। সে চায়ের কাপে চুমুক বসালো, গলার স্বর স্বাভাবিক রেখে বলল, বুঝলি, সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি রে। বিয়েটা আমি করব, তারপর যা হবে দেখা যাবে। আজ আর থমকালো না নিবৃতা। অভিব্যক্তির বদন না ঘটলেও কিছুক্ষণ পূর্বের উচ্ছ্বসিত হাসিটা মুছে গেল সহসাই। কণ্ঠস্বরে এসে হামলা করলো বিভ্রান্ত। জানতে চাইল, আপনি কি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছেন আতিক ভাই? হ্যাঁ, অবশ্যই। পুরো একটা রাত ভেবেছি। আমার মনে হয়েছে এই মুহূর্তে তোকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। আর তাছাড়া তুই তো বলেছিস তোর সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের উপর ডিপেন্ডেন্ট, তাই তোর কষ্ট কমাতে সিদ্ধান্ত নিতে আর বিলম্ব করিনি আমি। কথা শেষ করে চায়ের কাপে দ্বিতীয় চুমুক বসালো আদ্দিক। তার গলার স্বর, মুখের আকৃতি, চোখের ভাষা সব কিছু প্রয়োজনের তুলনায় একটু বেশি স্বাভাবিক। আর তার এই স্বাভাবিক বাচনভঙ্গি নিবৃতাকে অস্বাভাবিক করে তুলছে। কাল হাসপাতালে বিয়ের কথা বলার সময় সে আদ্দিকের চোখে মুখে অস্থিরতা দেখেছিল। মায়ের প্রতি দুশ্চিন্তা প্রগাঢ়ভাবে ছাপ ফেলেছিল তাতে। কিন্তু আজ আদ্দিকের চোখে মুখে সেসবের রেশ নেই। শান্ত নদীর মতো তার দুই চোখ, শরতের আকাশের মতো পরিষ্কার আনন্দ। কি রে, অমনভাবে দাঁড়িয়েছিস কেন? আমার সিদ্ধান্ত পছন্দ হয়নি? আমাকে বিয়ে করলে ভ্যালিয়ার কি হবে? নিবৃতা বিব্রত উপড়ে ফেলে সরাসরি প্রশ্ন করল। আদ্দিক ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, সেসব নিয়ে তোর ভাবতে হবে না। বিয়ের পর আমি আপনার বউ হব, আর কোনো বউ নিশ্চয়ই তার স্বামীর সাথে এক্সের সুসম্পর্ক হজম করতে পারবে না। তাই আমার নিশ্চিত হওয়াটা জরুরি। আদ্দিক ভুরু উচাল, কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, সে কি রে, বিয়ের আগে তুই এত জেলাস? আমি তো অবাক হচ্ছি নিবৃতা। আদ্দিক এমন করে বলল যে নিবৃতা অপ্রস্তুত হলো খুব। আমতা আমতা করে জবাব দিল, না না, মানে জেলাস কেন হব? স্বামীর প্রতি সব স্ত্রী তো খুব সেন্সিটিভ হয়, তাই বলছিলাম। চায়ের কাপটা রেখে দিল আদ্দিক। তারপর কিছুক্ষণ ঠোঁট কামড়ে নিবৃতার দিকে চেয়ে রইল অযথা। নিবৃতা ওই সময়টা আর চোখ তুলে আদ্দিককে দেখতে পারল না। এমনিতেই অস্বস্তিতে শরীর বেগতিক, তার ওপর আদ্দিকের অমন চোখে চোখ পড়লে সে সহ্য করতে পারত না। আমি আবার বলছি নিবৃতা, আমি তোকে পছন্দ করে বিয়ে করছি না। তুই অবশ্যই ভীষণ সুন্দরী। আমার গার্লফ্রেন্ড না থাকলে আমি তোকে নির্দ্বিধায় বিয়ে করে ফেলতাম, তবে এখন সেটা সম্ভব না। বিয়ে করব, তবে সেটা মায়ের খুশির জন্য। এখনও বিয়ের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুব একটা নিশ্চিত না হলেও এটুকু বলবো, আমার পক্ষে জোর করে কোনো সম্পর্ক গেলে ফেলা সম্ভব না। না, আমি হুট করে সব ছেড়ে দিতে পারবো। এখন সিদ্ধান্ত তোর, তুই যা চাস তাই হবে। কথার মানে বুঝতে খুব একটা অসুবিধা হলো না নিবৃতার। বেশ বুঝতে পারল আদ্দিক তাকে বউ বানালেও ভালোবাসা বানাতে পারবে না। আর তার মনে কোনোদিনও জায়গা করতে পারবে কিনা সেই নিয়েও যথেষ্ট সংশয় বরাদ্দ আছে নিবৃতার। কিন্তু মস্তিষ্ক এই নিয়ে যুক্তি সাজাতে পারলেও মন সেই যুক্তি মেনে নিতে পারছে না একদম। সব জেনে বুঝে আদ্দিককে বিয়ে করা মানে নিজের আত্মসম্মান বলিদান দেওয়া।
আর মস্তিষ্কের এমন কঠিন যুক্তির বিপরীতে প্রেমে উত্তোলিত মন জবাব দিচ্ছে, ভালোবেসে যদি আত্মসম্মানই ছাড়তে না পারো তবে আর সেখানে ভালোবাসাই রইল কই। নিবৃতা পড়েছে অসহনীয় পীড়ায়। কেন যেন সে এই লোকের প্রেমে পড়তে গেল কে জানে। এখন যে তার হাড় মাংস সব এক হয়ে যাচ্ছে সেই খবর এই লোককে কে দিবে? তুই বরং সময় নে নিবৃতা, সময় নিয়ে ভেবে এরপর সিদ্ধান্ত জানা। আদ্দিক উঠে পড়ল, এলোমেলো চুলে আঙ্গুল চালিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিস। আদ্দিক দরজার কাছে যাওয়ার আগেই নিবৃতার ভাবা শেষ। ঋণঋণে তার কণ্ঠস্বর বলল, আমি রাজি আদ্দিক ভাই। ফিরে তাকালো আদ্দিক। পেছন ফিরে নিবৃতার ভেজা খোলা কুণ্ডল দেখতে পারছে। সে কি অবাক হলো একটু? বোঝা গেল না। নিশ্চিত হতে প্রশ্ন করল, সময় লাগবে না তো? না। পরে যদি আফসোস হয়? নিবৃতা ঘুরল। কয়েক কদম এগিয়ে আদ্দিকের মুখোমুখি হলো সে। এবার সাহস করে আদ্দিকের নিরেট চোখে চোখ রাখল। মানুষ নিজের ভুলের আফসোস করে আদ্দিক ভাই। আর আমি নিশ্চিত আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত কোনো ভুল নয়, বরং আমার জীবনে নেওয়া সব থেকে চমৎকার সিদ্ধান্ত হবে। আদ্দিক কপাল কুঁচকে বলল, সবকিছু জেনে বলছি এত কনফিডেন্ট তুই? একটু দুশ্চিন্তা হচ্ছে না? নিবৃতা হাসল, বলল, আপনি ভাগ্যে বিশ্বাস করেন আদ্দিক ভাই? আমি কিন্তু ভাগ্যে চরম বিশ্বাসী। আপনি যদি আমার ভাগ্যে থাকেন তবে কারো ক্ষমতা নেই সেই ভাগ্য বদলানোর। চিন্তা করবেন না, আমাদের জোড়া আল্লাহ আগে থেকেই ঠিক করে রেখেছেন। আপনি আমি চাই বা না চাই সে জোড়াই আমাদের মেনে নিতে হবে। আদ্দিক কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে আচমকা দৃঢ় গলায় বলল, বেশ, তুই যা বলবি তাই হবে। আমি আজই এই ব্যাপারে বড়দের সাথে কথা বলতে চাই। নিবৃতা মৃদু হেসে চলে এলো সেখান থেকে। আদ্দিক আর বাইরে গেল না। রুমে এসে সোজা হয়ে শুয়ে পড়ল বিছানায়। সিলিং ফ্যানের দিকে তাকাতেই মনে হলো কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে তার। দুপুরের খাবার সেরে কিছু খাবার সাথে নিয়ে হাসপাতালে রওনা দিল সবাই। সেখানে গিয়ে সালেহা বেগম, রায়হান সাহেব আর তুবাকে ব্রেক খাওয়ালেন। লিলির এখনও হাসপাতালের খাবারই চলছে, আর সেটা নিয়ম মাফিক শেষ করে ঔষধ খেয়ে তিনি এখন বিশ্রাম করছেন। এর মধ্যে তুবা আর তার বাবার খাওয়া শেষ। নিবৃতা কেবিনের বারান্দায় দাঁড়ানো। তার শরীর যেন কেমন কেমন করছে। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে খুব। সে জানে আদ্দিক কিছুক্ষণের মধ্যেই সবাইকে সব কিছু বলবে। তারপর সবাই নিশ্চয়ই তার মতামত চাইবেন। তখন এই জনসম্মুখে দাঁড়িয়ে পেট আর মনের কথা গলা দিয়ে টেনে সে বের করবে কি করে? তার তো সেই কথা ভাবলেই পেট মোচড় দিচ্ছে। আদ্দিক বাইরে ছিল এতক্ষণ। কেবিনে এলো সাথে মনিরুল আলমকে নিয়ে। বাবাকে দেখে অস্থিরতা এবার আরও যেন কামড়ে ধরল নিবৃতাকে। সালেহা বেগম বললেন, আজ তাড়াতাড়ি চল, এসে গেল বলছি, ফিরতে লেট হবে। হ্যাঁ, আদিত্য কল দিয়ে ডাকলো, তার নাকি কি জরুরি কথা আছে। বিস্ময়াবিষ্ট চোখগুলো এবার আদ্দিকের দিকে বর্তালো। লিলি ততস্থ হলেন একটু বেশি। রায়হান সাহেব জিজ্ঞেস করলেন, কি জরুরি কথা আদ্দিক? বলছি আঙ্কেল, আপনি আগে একটু বসুন। মনিরুল আলম সোফায় বসতেই আদ্দিক আশেপাশে চেয়ে বলল, নিবৃতা কোথায়? অমনি বুক চিরে এলো নিবৃতার। তখন সাহস দেখিয়ে পটপট করে কত কথা বলে ফেলেছে, অথচ এখন দেখো পারছে না ভয়ে পাতালে ঢুকে যেতে। সালেহা বেগম নিবৃতাকে ডাকলেন। 2 মিনিট পর বারান্দা থেকে কেবিনে এলো নিবৃতা, কিন্তু চোখ তুলে তাকাতে পারল না আদ্দিকের দিকে। আদ্দিক তাকে এক পলক দেখে নিল, তারপর সবার চোখে মুখে দৃষ্টি বুলিয়ে বলল, আমি নিবৃতি মিলে সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা আমরা করব। আদ্দিকের এই সহজ সাবলীল স্বীকারোক্তি এই শীতল পরিবেশে বজ্রপাতের মতো আশ্রে পড়ল যেন। বিস্ময়ে চোখ মুখ স্থির হয়ে আছে সবার। রাহীন নীরবতায় চারপাশটা খাখা করছে। সালেহা বেগম মেয়ের মুখের দিকে তাকালেন, অবাক কণ্ঠ তার। আয় তো যা বলছে তা কি সত্যি নিবৃত্রা? নিবৃতার মনে হচ্ছে তার গলায় ভারী কিছু আটকানো, জিভ প্যারালাইজড, শরীর নড়ানোর মতো এইটুকু শক্তিও যেন নেই। তোমার মা কিছু জিজ্ঞাসা করেনি নিবৃত্রা? জবাব দাও। বাবার গলার স্বরে তাকে অনড় থাকতে দিল না আর। সে সমানে মাথা নাড়ালো। রায়হান সাহেব হতভম্ব হয়ে বললেন, চাপের মুখে পড়ে এ কথা বলছো মা?
নিবৃতা চোখ চট করে চোখ তুলে দেখল তাকে। ভদ্রলোক আদ্দিকের মতোই সুন্দর সুঠাম, গায়ে গতরে এখনো বেশ পোক্ত, তবে তার চেহারায় ভীষণ মায়া, বাবাদের মতো মায়া। নিবৃতা মাথা ঝাঁকিয়ে না করল, ক্ষীণ সুরে বলল, আমি নিজের ইচ্ছে এই সিদ্ধান্ত নিয়েছি আঙ্কেল, কেউ কোনো কিছু চাপিয়ে দেয়নি। সব জেনে শুনেও তুমি আদ্দিককে বিয়ে করতে চাও? ভদ্রলোকের কণ্ঠে এখনো বিস্ময়। নিবৃতা আগের মতোই জবাব দিল, আমি চাই, কিন্তু যদি আল্লাহ না চান তবে কিছুই করার নেই। ভাগ্যে যা আছে তা কেউ খণ্ডাতে পারবে না। আমরা দুজন সব রকম আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছি বাবা। এখানে কেউ কারোর উপর কিছু চাপিয়ে দেয়নি। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত মতামত। আশা করছি এ নিয়ে তোমরা দ্বিমত পোষণ করবে না। কিছু মনে করো না বাবা, তুমি অন্য একজনকে পছন্দ করো। আমার মেয়েকে কি করে বিয়ে করবে? যাকে পছন্দ করে তাকে যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। মাঝে মধ্যে মানুষকে তার পছন্দের বাইরে গিয়ে অনেক কিছু করতে হয়। আর আপনার মেয়ে একটু আগে ভাগ্যের কথা বললো না, সে একই কথা আমার ক্ষেত্রেও যথার্থ। মনিরুল আলম মেয়ের দিকে তাকালেন, বুঝতে পারছেন না কি সিদ্ধান্ত নেবেন। মেয়ের চোখ মুখ বলছে তার মাঝে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। সে এই সিদ্ধান্ত নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী, কিন্তু বাবার মন, মেয়ের ব্যাপারে সে একটু বেশি নাজুক কিনা। একটা অনিশ্চিত ভাবনা নিয়ে সিদ্ধান্তটা তিনি মেনে নেবেন কি করে। লিলি এই পর্যায়ে বিমর্ষ সুরে বললেন, আমার কথা ভেবে নিজেদের জীবন নষ্ট করার চিন্তা করছো না তো? বিয়ের যদি জীবন নষ্টের উপায় হয় তবে তাই মা। ছেলের দিকে আহত চোখে তাকালেন তিনি, অথচ ছেলের দৃষ্টি সেদিকে নেই। একবারও চেয়ে দেখছে না মা কতটা অসহায়, কাতর হয়ে তাকে দেখছে। তিনি বললেন, আমার কথা ভেবেই তো এই সিদ্ধান্ত, আমি তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি সব। তুই তো সৃষ্টিকর্তা, অবশ্যই তো নেশা নিলি। তবে এটা কেমন কথা? নিষিদ্ধ তো সব নিলি, উনি আগে নিয়ে ফেলেছেন। আমার মানুষ তো কেবল উঠেছি মাত্র। যদি আমার মেয়ের ভাগ্য আদিত জুড়ে থাকে তবে সে ভাগ্য বদলানোর জন্য সাধক কি আমাদের পড়া আছে? লিলি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে সালেহা বেগমের এক হাত ধরলেন, ব্যাকুল হয়ে বললেন, তুই কি আমাকে ভরসা করতে পারবি সালেহা? পারবো, ভাগ্যের ওপরে ছেড়ে দেব সব। আর আমার তো দোয়া তো আছেই, মায়েদের দোয়া এখনো ফেলেনি যা। এরপর বিস্তর আলোচনা হয়। মনিরুল আলম প্রথম দিকে একটু শক্ত থাকলেও পরে আর পারেননি। স্ত্রী আর মেয়ের কাছে পরাস্ত তাকে হতেই হয়। সবার আলাপচারিতার সমাপ্তি ঘটতেই আদ্দিক দারাজ গলায় বলল, বিয়ে নিয়ে আমি কোনো আড়ম্বরতা চাই না। কবুল বলতে যতটুকু যা প্রয়োজন ততটুকু যথেষ্ট। এই নিয়ে দুই মায়ের ঘোর আপত্তি থাকলেও ছেলেকে তারা টলাতে পারলেন না। নিবৃতারও একই সিদ্ধান্ত। এখন কেবল আল্লাহকে সাক্ষী রেখে তাদের বিয়েটা হোক। যেদিন আদ্দিক তাকে ভালোবেসে গ্রহণ করবে সেদিন সেও আর সবার মতো লাল টুকটুকে বউ সাজবে। সেদিন আবারও তাদের বিয়ে হবে জাঁকজমকভাবে, এবং সেই দিন যত দেরিতেই আসুক না কেন সে অপেক্ষা করবে অবশ্যই।